নমস্কার। শান্তিনিকেতন টিচার্স চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম বা সাজেশন দিয়েছিলাম আবহাওয়া ও জলবায়ু এবং বায়ুর চাপ সম্পর্কে। তো আসন্ন সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আইসিএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ড প্রত্যেকের স্টুডেন্টের এই ভূমিরূপ আজকে যে চ্যাপ্টারের উপর আমি আলোচনা করব বা সাজেশন দেব সেটা হলো ভূমিরূপ। তো চলো দেখা যাক। আমার সাজেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিডিও, তোমরা টুকে নেবে, খাতায় টুকে নাও। এগুলো তোমাদের ভীষণ প্রয়োজন লাগবে বা ভীষণ কাজে লাগবে। দেখো, ঠিক আছে, ভীষণ তোমাদের কাজে লাগবে। এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু হবে না। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, প্রত্যেক স্টুডেন্টকে অনুরোধ করছি। তোমরা সাবস্ক্রাইব করবে, দেখবে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে আপলোড করে দেব। তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভীষণ আনন্দিত বোধ হবে এবং কমেন্টস করে জানাবে কেমন সাজেশনগুলো হচ্ছে। তাহলে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগবে। আমি ভীষণভাবে আনন্দিত হব এবং ভীষণভাবে আমি এক্সাইটেড হয়ে থাকবো যে বাহ, আমার সাজেশন তোমরা অ্যাকসেপ্ট করছো। তো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে জায়গা আমি ব্যাখ্যা করতে যাব এবং তোমাদেরকে প্রশ্নগুলোকে কীভাবে সাজিয়ে দিচ্ছি সেটা তোমরা খাতাতে ঢুকে নেবে। আজকে যে আলোচনাটা বিষয়বস্তু সে যে ভূমিরূপ চ্যাপ্টার্স। আমাদের দেখবে লক্ষ্য করে, আমাদের এই যে পর্বত, মালভূমি বা সমভূমি আমরা দেখতে পাচ্ছি, এর জন্য কিন্তু বিভিন্ন, যেমন পর্বত, ধরো পর্বতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পর্বত কিন্তু তোমার পৃথিবীর যে তোমার ভিতকার শক্তি বা আভ্যন্তরীণ যে প্রক্রিয়া বা বাইরের শক্তি বা বাইরে যে বহির্জাত প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলির ফলে কিন্তু আমাদের ভূমিরূপের সৃষ্টি হয়। আমরা লক্ষ্য দেখেছি যে ধরো আমাদের মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাতগুলি আছে। আমি ভীষণভাবে ডিটেলসে আলোচনা করবো না, আমি জাস্ট কনসেপ্টগুলো দিয়ে ছুঁয়ে বেরিয়ে যাবো এবং তার মধ্যে আমি সাজেশনও দিয়ে দিচ্ছি। এইগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। প্রত্যেকটা জায়গা বোঝাতে যাবো, বুঝিয়ে বলে দেবো। তোমরা সুন্দর করে খাতায় লিখে নেওয়ার চেষ্টা করলে করে নাও। হ্যাঁ, তো তাহলে কী বললাম যে আমাদের কাছে মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত, এই মহাসাগরীয় মহাদেশীয় পাত, এটা তোমরা একটু অবাক হয়ে যাবে জানো তো, যে এই যে মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাত ও মহাদেশীয় পাত, এই পাতগুলো না একটা থকথকে বা সান্দ্র, যেটা আমরা সান্দ্র স্তরের মতো, যেটা আমরা এটা লিখে নিতে পারো, তোমার অ্যাস্থনোস্ফিয়ার বলা হয়। এই জায়গাটা এটাকে অ্যাস্থনোস্ফিয়ার বলা হয়। এই অ্যাস্থনোস্ফিয়ারের ফলে এগুলো আস্তে আস্তে কী হচ্ছে, যে মানে দেখা যাচ্ছে যে এই পাতগুলো না ভাসতে থাকে। তোমরা একটা উদাহরণ দিই, আমি তোমাদের বলি যেগুলো করে, চায়ের প্লেটের কাপ বা চায়ের প্লেট যেমন ভেঙে গেলে যেমন অবস্থা হয় না, ঠিক ন্যাচারালি সেরকম সেরকম তোমরা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এবার আমি বলবো যে স্যার তাহলে এবার আমি যেটা বলতে চাইছি যে তোমার পর্বত প্রথমে আমি আসা যাক পর্বত। দেখো, পর্বত সম্পর্কে নিশ্চয়ই কারণ ছোট্ট একটা ধারণা নিশ্চয়ই অবশ্যই আছে। আমরা জানি যে পর্বতে তোমার সাধারণত পর্বত কী হচ্ছে, 900 মিটারের বেশি উঁচু। 900 মিটারের থেকে 900 মিটারের বেশি উঁচু, এটাকে আমরা পর্বত বলছি, ঠিক আছে। এইবার আমরা দেখবে অনেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে স্যার পর্বত শ্রেণীটা কি, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। আমি দেখেছি অনেক স্টুডেন্টকে আমি দেখছি, পর্বত শ্রেণীটা কি বলতো। পর্বত শ্রেণী হচ্ছে তোমার অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে যখন অবস্থান করছে, অনেকগুলো পর্বত শৃঙ্গ এবং উপত্যকা যখন বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করছে, সেই অঞ্চলটাকে আমরা বলছি পর্বত শ্রেণী। পর্বত শৃঙ্গ নয়, পর্বত শ্রেণী। আর পর্বত শৃঙ্গ হচ্ছে যে পর্বতের উপরের দিকে যেটা সরু দেখবে ছুচালো থাকে, হ্যাঁ, এই সরু ছুচালো অংশ, এই যে অংশটা, এই অংশটাকে বলেছি পর্বত শৃঙ্গ। যেমন ধরো হিমালয়, আমাদের হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। যেমন এর উচ্চতা কত, 8848 মিটার, 48.86 মিটার। এটা তোমরা খাতায় এন্ট্রি করে রাখবে, ঠিক আছে। তো তারপরে এবার আমি দেখবো যে স্যার পর্বত উপত্যকা বলতে কী বোঝে। পর্বত উপত্যকাটা কীরকম জানো তো, দুটো পর্বতের মাঝখানে হ্যাঁ নিচু খাতের যে মতো যে অংশটা, আবার একবার বলে দিচ্ছি আমি, যে দুটো পর্বত চূড়ার মাঝখানে হ্যাঁ নিচু খাতের মতো যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে তোমার পর্বত উপত্যকা। ক্লিয়ার? এইবার স্যার এইখানে আমি আরেকটা জিনিস আরেকবার বলে দিই তোমাদেরকে, যে ধরো এবারে আসবো যে বুঝলে পর্বতের ব্যাপারটা বলেছি। এইবার আসবি তোমার মালভূমি আর সমভূমি, ঠিক আছে। আমি প্রত্যেক জায়গায় বলে দেবো, আমি এই চ্যাপ্টার কী পড়তে হবে তোমাদেরকে বলে দিচ্ছি।
যে তাহলে পর্বত ব্যাপারটা বুঝলাম, ঠিক আছে। এরপর আসবো আমরা যে স্যার মালভূমি, মালভূমি দেখবে এর উপর দেখবে যে মালভূমি তোমার একটা কনসেপ্ট তোমাদের ছোট্ট করে একটা দিয়ে দিচ্ছি যে মালভূমি দেখবে 300 মিটারের বেশি উঁচু এবং উঁচু উঁচু খাড়া, হ্যাঁ, বন্ধু প্রকৃতির ঢেউ খেলানো, এই যে অংশটা, এই অংশটাকে আমি তোমার মালভূমি বলতে পারি। ক্লিয়ার স্যার? তাহলে স্যার মালভূমি, এবার মালভূমি বিভিন্ন মালভূমি যে বিভিন্ন ভাগগুলো আমি তোমাদের একটু আগে পরে বলে দিচ্ছি। এরপরে আসি সমভূমি। ঠিক সমভূমি ও সমভূমির ক্ষেত্রে একটা পার্থক্য কি, সমভূমি হচ্ছে সমতল ভূমি, তাকে সমভূমি 300 মিটারের বেশি উঁচু, প্রায় 300 মিটারের বেশি উঁচু, প্রায় সব কিছু তোমরা কিন্তু যোগ করবে প্রত্যেকটা জায়গাতে, ঠিক আছে। এইবার আমি আসবো যে স্যার এই চ্যাপ্টার কী ধরনের প্রশ্ন এবছরে সেকেন্ড সাবমিট পরীক্ষায় আসতে পারে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি অনুরোধ করবো তোমরা খাতায় সুন্দর করে এগুলোকে টুকে নাও। আমি পরপর বলতে যাচ্ছি এবং আস্তে আস্তে বলবো। দেখো আমাদের প্রথম প্রশ্ন, এই প্রশ্ন ভীষণ আসে, শুধু আজ এই প্রশ্ন কেন, শুধু এখন না, তোমরা যে বিভিন্ন ধরনের WBCS বা বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে থাকো, যে সমস্ত যারা আমার স্টুডেন্টের যারা দাদা দিদিরা আছেন তাদেরকে অনুরোধ করবো তারাও এই প্রশ্নগুলো লিখে রাখতে বলো। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যে আসন্ন যে ICDS সুপারভাইজার, আসন্ন যে গ্রুপ ডি, আসন্ন গ্রুপ ডি, তাহলে বিভিন্ন যে পরীক্ষাগুলো আসছে বা যারা WBCS পরীক্ষা দাও তাদের তো এই প্রশ্নগুলো আসবেই, 100% আমি গ্যারান্টি দিলাম, আমি নিজে দেখেছি, ঠিক আছে। তাহলে আমি বলবো যে দেখো প্রশ্নটা যে একটি প্রাচীন পর্বতের নাম কি, আমরা অবশ্যই জানি যেটি প্রাচীন পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। ক্লিয়ার? এবং এখানে আরেকটা জিনিস দিয়ে টুক করে ওনারা দেন কি, যে নবীন পর্বতগুলি কোনগুলি, যেমন হিমালয়, আল্পস। ক্লিয়ার? হিমালয় এবং আল্পস। এবং এবার দেখবো যে যেমন এশিয়া মহাদেশে হিমালয়, আল্পস, এরকম প্রশ্ন আসতে দেখবে যে আল্পস পর্বতটি কোন মহাদেশে অবস্থিত। তাহলে সেক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তরটা আসবে ইউরোপ। তাহলে দেখবে রকি পর্বতটি কোন মহাদেশে অবস্থিত, উত্তর আমেরিকা। দক্ষিণ আমেরিকার আরেকটি পর্বত আছে, সেটা হচ্ছে আন্দিজ। এই পর্বতগুলি হচ্ছে সমস্ত ভঙ্গির পর্বত। ক্লিয়ার? এইবার আমি বলবো যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম আমি তোমাদেরকে একটা আগেই বলে দিয়েছি। পর্বত উপত্যকা বলতে কি বোঝো এটা ভালো করে দেখবে, পর্বত শ্রেণী বলতে কি বোঝো। হ্যাঁ, এইবার যে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদেরকে বলে দিই যে গ্রস্ত উপত্যকা দেখা যায় কোন পর্বতে, এটা দেখা যায় স্তূপ পর্বতে। ক্লিয়ার? গ্রস্ত উপত্যকাটা ন্যাচারালি দেখা যাচ্ছে স্তূপ পর্বত। ক্লিয়ার? এই গ্রস্ত উপত্যকা তোমরা পারলে একটু রাইট সাইডে ছবিটাই আঁকবে, পারলে রাইট সাইডে ছবি এঁকে লেফট সাইডে তোমরা সুন্দর করে আনসারটা লিখতে যাবে, এবং তোমাদের ভীষণভাবে দারুণ ভালো লাগবে তোমাদের, মানে দারুণ লাগবে অ্যাকচুয়ালি। খাতা দেখে মনে হবে না বা ছেলেটি জানে কিছু, ঠিক আছে। এইবার তোমার বস্তুগত উদাহরণগুলো কিন্তু তোমরা কিন্তু ভালো করে দেখবে। যেমন ধরো বস্তু উদাহরণ আমি তোমাদের বলি, যেমন ভারতের সাতপুরা। ক্লিয়ার? ভারতের সাতপুরা হয়তো কোনো একটি ভারতের একটি গ্রস্ত উপত্যকার বা ভারতের একটি স্তূপ পর্বত উদাহরণ দাও, অবশ্যই ভারতের সাতপুরা। ক্লিয়ার? এছাড়া তোমার জার্মানি ব্ল্যাক ফরেস্ট আছে, এবং তোমার দেখা যাচ্ছে ফ্রান্সের ভোজ, এই ফ্রান্সের ভোজও কিন্তু এই স্তূপ পর্বতের উদাহরণ। ক্লিয়ার? এরপরে আমরা আসবো যে আগ্নেয় পর্বত। দেখো আমরা জেনারেলি জানি আগ্নেয় পর্বতটা অবশ্যই জানবে যে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা ছায়, ছোটো ছোটো পাথর বেরিয়েছে, জমা হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে এবং শীতল সংস্পর্শে আসছে এবং শঙ্কুর মতো আকৃতি ধারণ করছে, এবং এরপরে যে পর্বতের সৃষ্টি হচ্ছে সেই পর্বতটাকে আমরা বলতে পারি আগ্নেয় পর্বত। যেমন ইতালির ভিসুভিয়াস, একদম ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা আছে। এছাড়া আরেকটা তুমি লক্ষ্য দেখবে যে ইন্দোনেশিয়া তোমার ক্রাকাতোয়া, ক্রাকাতোয়া, হ্যাঁ, এই পর্বতগুলি হচ্ছে তোমার হচ্ছে আগ্নেয় পর্বত। ঠিক আছে স্যার? এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আসবো ব্যবিচ্ছিন্ন মালভূমি আসবো। তাহলে এই প্রথমেই সংজ্ঞাটা বলেছি মালভূমি। এই মালভূমি ধরন থেকে কী ধরনের প্রশ্ন স্যার আসতে পারে সেকেন্ড সাবমিটিভের জন্য? স্যার মালভূমি থেকে প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে, যেমন পর্বত বেষ্টিত মালভূমি। ক্লিয়ার? যেমন পর্বত বেষ্টিত মালভূমি, যেমন ধরো প্রজেক্ট বলে যে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি, তখন আমার অ্যান্সার কী আসবে? তিব্বত মালভূমি। আরে প্রয়োজন হলে ওই জায়গায় তোমরা না 3600 প্রায় লিখবে, কিন্তু 3656 মিটার এটা। হ্যাঁ, তাহলে পৃথিবীর বৃহত্তম যে মালভূমি সেই নাম হচ্ছে তিব্বত মালভূমি। এই তিব্বত মালভূমি কিন্তু পর্বত বেষ্টিত মালভূমির একটি উদাহরণ। এছাড়া হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন আমাদের এই যে ছোটনাগপুর যে অঞ্চলটি, এই ছোটনাগপুর অঞ্চলটি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির কিন্তু উদাহরণ। হ্যাঁ, ক্লিয়ার? এই আমরা দেখবে লক্ষ্য করে দেখবে, তাহলে স্যার আমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, তাই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে দেখবে যে সমস্ত পশ্চিম অঞ্চলগুলো আছে সেই সমস্ত পশ্চিম অঞ্চলগুলো কিন্তু যেমন বাঁকুড়া, হ্যাঁ, তারপরে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলগুলি হচ্ছে তোমার আমাদের মালভূমি এলাকাযুক্ত অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি এলাকাযুক্ত অঞ্চল। এছাড়া আমি বলবো এই জায়গাটা আর একটা প্রশ্ন, আমি খুব ইম্পর্টেন্স প্রশ্ন আসে, যেমন পৃথিবীর ছাদ কাকে বলা হয়।
যেমন পৃথিবীর ছাদ আমরা বলি পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলতে পারি, ঠিক আছে। যেমন এর উচ্চতা কত, প্রায় 4873 মিটার। হ্যাঁ, এছাড়া ভারতের যে একটা মালভূমি আছে, যেমন সেটা হচ্ছে ভারতের লাডাখ মালভূমি, হচ্ছে। এছাড়াও এবার আসবো আমি সমভূমি। স্যার সমভূমি কাকে বলে? সমভূমি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে তোমার প্রায় 300 মিটার উঁচু সমতল ভূমিকে বলা হচ্ছে সমভূমি। ক্লিয়ার স্যার? এবার এই জায়গাতে স্যার কি বলে, এবার সমভূমি দেখো বুঝতে পারছো বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে, বিভিন্ন গঙ্গা, যেমন ধরো এই সমভূমি অঞ্চল থেকে দেখা যাচ্ছে যে পলিগঠিত সমভূমি বলতে কি বোঝো বা কাকে বলে, উদাহরণ দাও। খুব সুন্দর করে দেখে যাবে প্রশ্নটা। এছাড়া খুব বেশি ভীষণ ইম্পর্টেন্স, মানে একবার স্টার মার্কস রাখো তোমরা, লোয়েস্ট সমভূমি। লোয়েস্ট সমভূমি তোমরা স্টার মার্ক দেবে। এই লোয়েস্ট সমভূমিটা কিন্তু দেখা যাচ্ছে যে লোয়েস্ট সমভূমি আমরা দেখতে পাচ্ছি যে চীনের যে ওয়াংহো সমভূমি, এটা কিন্তু লোয়েস্ট সমভূমির উদাহরণ। ক্লিয়ার? এইবার লাস্টে পরবর্তী পর্যায়ে আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে মনুষ্য জীবনে ভূমিরূপের প্রভাব, একদম ভীষণ ভীষণ ইম্পর্টেন্স কোশ্চেন, যে আমাদের এই মনুষ্য জীবনে পর্বতের কী প্রভাব আছে, সমভূমি কী প্রভাব আছে, মালভূমি কী প্রভাব। দেখো এই পর্বত যদি, হিমালয় পর্বত যদি না থাকতো তাহলে কিন্তু এত শীত হতো, যে এত ঠান্ডা হতো যে আমাদের ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবাংলার মানুষ কিন্তু বসবাস করতে পারতো না। এছাড়া শুধু তাই না, পর্বতে যে ঢালগুলো আছে সেই ঢালগুলোতে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে, এই ঢালে কিন্তু না মানুষ কী হয়, চাষবাস করে, যেটা আমরা একটা ঝুম চাষের কথা কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার স্যার? এছাড়া মালভূমি পর্বত থাকার ফলে দেখা যাচ্ছে আমাদের যে জলবিদ্যুৎ উৎপাদন কিন্তু এখানে হয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও কি হয়ে থাকে, যে পর্বত অঞ্চলগুলিতে দেখবে বিভিন্নভাবে আমরা দেখি যে ঢেউ খালানো মধুর, আমরা জায়গায় এই চা উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে পার্বত্য এলাকাগুলো কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। যেমন ধরো আমরা দার্জিলিংয়ের চা আমরা খাই, এই দার্জিলিং চা আমরা বলি কি ভীষণ টেস্টি বলি, মানে সুস্বাদু। ক্লিয়ার স্যার? এছাড়াও স্যার মালভূমি অঞ্চল, যেটা মালভূমি অঞ্চল, অবশ্যই মালভূমি অঞ্চলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের চাষবাস হয়ে থাকে। এছাড়া সমভূমি যে সমস্ত অঞ্চলগুলো আছে, সেই সমভূমিটাও কিন্তু আমাদের মনুষ্য জীবনে কিন্তু ভীষণভাবে প্রভাব আছে। অর্থাৎ সমভূমি অঞ্চলে যে সমস্ত পলিগঠিত অঞ্চলগুলো আছে, সেই সমস্ত পলিগঠিত অঞ্চলে দেখা যাচ্ছে কি যে প্রচুর পরিমাণে চাষবাস করা হয়। তা এই যে মনুষ্য জীবনে যে ভূমিরূপের প্রভাব, এই মনুষ্য জীবনের ভূমিরূপের প্রভাবগুলো না তোমরা সুন্দর করে দেখে যাবে। আসন্ন পরীক্ষায় সেটা সাবমিট হবে, আমি কথা দিচ্ছি এই সমস্ত প্রশ্নের বাইরে একটা প্রশ্ন হবে না। এটা আমার অহংকার নয়, বা আমি যে অহংকার করে বলছি এটাও নয়, কারণ পৃথিবীতে অহংকার বলে কিছু নেই। জীবনে অহংকার দেখাবেন না কাউকে। আমরা হচ্ছে সবাই মানুষ, আমরা সকলেই মানুষ, আমরা সুস্থ থাকবো এবং সাধারণের মানুষের উপকারে থাকবো। আমরা এই তো মনুষ্য জীবন, এই মনুষ্য জীবন আমরা কতদিন আর এইখানে বাঁচতে এসেছি। আমি চাইবো প্রত্যেকটা গরিব, প্রত্যেক গরিব নয়, প্রত্যেকটা স্টুডেন্ট, যারা ছাত্র, যারা আমার চ্যানেলটিকে ফলো করছো, তোমরা এই সমস্ত সাজেশন দেবে, তোমাদের পরীক্ষার সময় ভীষণভাবে কাজে লাগবে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন কাটাবেন, আমাকে কমেন্ট করবেন, উৎসাহিত করবেন। আমি আরও আপনাদের জন্য ভিডিও বানাবো। এরপরের যে আমরা চ্যাপ্টারটি এরপরের যে আমরা জিওগ্রাফিক্যাল যে জায়গাটা আমি দেবো, সেটা হচ্ছে আমার ভারতবর্ষের পশ্চিমা নানা, ওটা দেবো না, পশ্চিম বাংলার ভূমিরূপ ও নদী সম্পর্কে আমি আলোচনা করবো। নমস্কার, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।